ফুটবল খেলাটা শুধু ট্যাকটিক্সের উপর নির্ভর করে না। যারা মাঠে ফুটবলটা খেলেন তাদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদের ভ্রাতৃত্ববোধ, তাদের সংস্কৃতি, তাদের সম্পর্ক এবং কিছু ভুল বোঝাবুঝি, অনেক কিছুই ফুটবল মাঠে পার্থক্য করে দেয়। এবং এই ফুটবল মাঠে যা কিছু ঘটে তার সঙ্গে অনেক কিছুই ঘটে, যার কারণে ফুটবল মাঠে এই ইমোশনসগুলো আপনি দেখতে পান, যে কারণে ফুটবল মাঠে আপনি এই মেল্টডাউনগুলো দেখতে পান। ব্রাজিল জাপান ম্যাচ, জার্মানি প্যারাগুয়ে ম্যাচ এবং নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচে কি ছিল ভালো, কি ছিল খারাপ, আর কি ছিল কিছু ব্লাডি হেল মুহূর্ত, সেটা নিয়ে বিশ্বকাপের দ্য গুড, দ্য ব্যাড, দ্য ব্লাডি হেল মোমেন্টস। ফার্স্ট আপ দ্য গুড কোন জায়গায়? ব্রাজিলের বিশ্বকাপে টিকে থাকা বলা হচ্ছে ঠিক এই কারণে যে জাপানের সঙ্গে ব্রাজিলের ম্যাচটার আগে হয়তো কিছুটা টিঞ্জ অফ কনফিউশন বা সংশয় ব্রাজিল ফ্যানদের মনে কিছুটা হলেও ছিল। যতটুকুই ছিল সেটা সব কিছু হয়তো কার্লো আনচেলত্তি দূর করে দিয়েছেন। ব্রাজিল যে ফুটবলটা সেকেন্ড হাফে আমাদের উপহার দিয়েছে, যে ধরনের ট্যাকটিক্যাল অ্যাকিউমেন্ট কার্লো আনচেলত্তি তার গেম প্ল্যানে ব্রাজিলের সাথে ইনক্লুড করেছেন, সেটা দেখার মতোই ছিল। আপনি হয়তো বলতে পারেন জাপানের ফুটবল সেকেন্ড হাফে ভালো ছিল না। গুডের এই তালিকায় জাপানের ফার্স্ট হাফকে আপনি ইনক্লুড করতে চাইবেন যদি আপনি ব্রাজিল ভক্ত না হন, বিকজ জাপান প্লেড সাম বিউটিফুল কাইন্ড অফ ফুটবল। ট্যাকটিক্যাল ডেপথের জায়গায় যাব না, ব্রাজিলকে কোনোভাবেই জাপান সেই ফুটবলটা খেলতে দেয়নি যেটা জাপানের জন্য বিপজ্জনক হতে পারে। বাট ব্রাজিল কেম ব্যাক ভ্যালিয়েন্টলি, দে ফট ব্যাক বিউটিফুলি। সেটার পিছনে ব্রাজিলের কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল অ্যাকিউমেনের প্রশংসা আপনাকে বারবার করতেই হবে। ভিনিসিয়াস জুনিয়রকে আপনি স্বাধীনভাবে খেলতে দেখতে পছন্দ করেন, তাকে ড্রিফট অ্যারাউন্ড করতে দেখতে পছন্দ করেন, ওয়াইড এরিয়ায় পছন্দ করেন তিনি যখন 1v1 সিচুয়েশনে ডিফেন্ডারকে পিক করেন। কিন্তু ব্রাজিলের মতো একটা দল যখন সেট পিস নির্ভরতা কিংবা বক্সে ক্রস এর উপর নির্ভর করে ম্যাচ বের করার চেষ্টা করে, সেটা কিন্তু দৃষ্টিকটু লাগতে পারে। দৃষ্টিকটু আপনার লাগার কথা না, কারণ ব্রাজিল গতকালকে জাপানের সঙ্গে ক্রস অ্যাটেম্প্ট করেছে 39টা, যেটা 1974 সালে এর পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে বেশি ক্রসেস অ্যাটেম্প্ট করা হয়েছে, যেটা নেদারল্যান্ডস টোটাল ফুটবলের জনক তারা করেছিল সুইডেনের সঙ্গে। ফুটবল বিশ্বকাপে ম্যাচ নির্ধারিত হতে পারে সাধারণত একটা মাত্র মুহূর্তের জন্য, যেই মুহূর্তটার জন্য কাসেমিরোকে কার্লো আনচেলত্তি রেখে দিয়েছিলেন সেই সময় পর্যন্ত, যেখানে অন্য কোনো কোচ হলে হয়তো কাসেমিরোকে তুলে নিতে পারতেন, কিংবা গাব্রিয়েল মার্তিনেলি, যিনি সাধারণত মিকেল আর্তেতার ফার্স্ট স্কোয়াডে আর্সেনালে জায়গা পান না, তাকে খেলানো হলো একটা সেন্ট্রাল 8 নম্বর পজিশন, যেখানে তিনি সেকেন্ড স্ট্রাইকারের রোলটাও পালন করছিলেন। একটা মুহূর্ত তিনি জানতেন সে বলটা হয়তো আসবে তার কাছে। ব্রুনো গিমারেঞ্জ জাস্ট মোমেন্টাম মেপে যখন 2 সেন্টার ব্যাককে পিন করে রেখেছেন গাব্রিয়েল মার্তিনেলি, তার কাছে বলটা সাপ্লাই এলো অ্যান্ড হি ডেলিভার্ড। ফ্রিকশন অফ আ সেকেন্ডের মুহূর্তের মাঝখানে বাংলাদেশে, বিশ্বের সবখানে ব্রাজিলের ফ্যানরা যেভাবে উল্লাসে মেতে উঠেছেন, এই মুহূর্তটা হয়তো আপনি দেখতে পেতেন না যদি ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যেত। ডেফিনেটলি জাপানের সেই ক্যালিবারটা রয়েছে, ডেফিনেটলি জাপান ক্যান চ্যালেঞ্জ ফর দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য আপকামিং ইয়ার্স, বাট ব্রাজিল বিশ্বকাপ বাংলাদেশ এক সুতোয় গাথা, এটাকে আপনি পার করে যেতে পারবেন না। কার্লো আনচেলত্তি ব্রাজিল ফ্যানদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং আজকের দ্য গুডের একদম টপ লিস্টে ব্রাজিলের এই কামব্যাকটাতে আপনি অবশ্যই রাখতে চাইবেন দ্য গুডের লিস্টে মরক্কোর মোহামেদ ওয়াহাবিকে। পেনাল্টি শুটআউটের আগে আপনারা সবাই দেখেছেন এই মোহামেদ ওয়াহাবি পুরো দলকে নিয়ে, মরক্কোর টিমকে নিয়ে তারা দোয়া করছেন, উপরওয়ালার কাছে প্রার্থনা করছেন। প্রার্থনায় তারা কী চেয়েছেন সেটা আমাদের হয়তো জানার কোনো সুযোগ থাকবে না, কিন্তু মোহামেদ ওয়াহাবি তিনি মরক্কোর দলটাকে আন্ডারডগের তকমা থেকে বের করে একদম চ্যাম্পিয়ন কন্টেন্ডার বানিয়ে ফেলেছেন। এই ওয়াহাবির জন্ম কিন্তু মরক্কোতেও না, ইনফ্যাক্ট মরক্কোর যারা 26 জন প্লেয়ার খেলেন তাদের 20 জনের জন্মই মরক্কোর বাইরে। এই যে ডায়াসপোরার একটা দুর্দান্ত স্টোরি আমরা শুনি এই বিশ্বকাপের মঞ্চে, ফ্রান্সের ক্ষেত্রে, আফ্রিকার যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, স্পেশালি এই মরক্কোর দেশের ক্ষেত্রে, এই মোহামেদ ওয়াহাবি তাদের কোচ, তার জন্ম হয়েছিল বেলজিয়ামে। তিনি ম্যানেজ করেছেন আন্ডারলেক্টের বয়সভিত্তিক টিমকে, বেলজিয়ামে নিজের ক্যারিয়ারটা গড়েছেন, কিন্তু যখন সুযোগ এসেছিল মরক্কোর বয়সভিত্তিক দলের দায়িত্ব নেওয়ার, সেই দায়িত্বটা তিনি নিয়েছিলেন এবং হি ইজ আ চ্যাম্পিয়ন। মরক্কোর আন্ডার-20 সাইডকে গত বছরে চিলেতে নিয়ে যেয়ে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে এই মোহামেদ ওয়াহাবি তিনি মরক্কোকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন বয়সভিত্তিক লেভেলে, অ্যান্ড হি ইজ ম্যানেজিং দ্য মরক্কান ন্যাশনাল টিম। সেই ওয়ালিদ রেগ্রাগের মরক্কো কিন্তু কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে 1-0 গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল থেকে তারা সেমিফাইনালে এসেছিল। এর আগে তারা স্পেনকে হারিয়েছিল, কিন্তু তাদের মাঝখানে ওই আন্ডারডগের তকমাটা লেগেছিল। কিন্তু যখন ব্রাজিলের সঙ্গে আপনি খাতায় পাতায় আফকন চ্যাম্পিয়ন মরক্কোকে এই মোহামেদ ওয়াহাবির আন্ডারে খেলতে দেখেছেন, তাদেরকে আপনি কখনো আন্ডারডগের তকমা দেন নাই, আপনি তাদেরকে একজন চ্যাম্পিয়ন কন্টেন্ডারের তকমা দিয়েছেন। অ্যান্ড দিস মরক্কো সাইড প্লেইজ লাইক আ চ্যাম্পিয়ন কন্টেন্ডার, বিশ্বকাপের কন্টেন্ডার আফ্রিকা থেকে। অথচ আফ্রিকা থেকে কারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে কিংবা সেমিফাইনালে কারা যাবে সেটা নিয়ে একসময় জল্পনা কল্পনা হতো, কিন্তু মোহামেদ ওয়াহাবি সম্ভবত মরক্কোর পুরো চেহারাটা পাল্টে দিয়েছেন। অ্যান্ড মরক্কো প্লেইজ লাইক চ্যাম্পিয়ন্স। উল্টো নেদারল্যান্ডসকে মনে হয়েছে দে ওয়ার দ্য আন্ডারডগস। এই আজকের দ্য গুডের লিস্টের অন্যতম টপে থাকবে এই মরক্কোর পাল্টে দেওয়া চেহারা,
থাকবেন মোহাম্মদ ওয়াহাবি। ভালোরা যেহেতু আছে, খারাপের তালিকাতেও তো একটু ভারী করতে হবে। খারাপের তালিকায় সবার প্রথমে থাকার কথা জুলিয়ান নাগেলসম্যানের এই জার্মানি দলটাকে। আপনি ইউরো 2024 সালে ফেরত যান, স্পেনের সঙ্গে টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস উপহার দেওয়ার পর, যেখানে হোম গ্রাউন্ডে জার্মানি হেরে বিদায় নিয়েছিল, সেই জার্মানির বিদায়টাকে অনেকেই বলেছিলেন হৃদয় বিদারক। কারণ মিকেল মেরিনোর ওই গোলটার পর জার্মানি যে এভাবে হেরে যাবে এক্সট্রা টাইমে গিয়ে স্পেনের সঙ্গে, সেটা হয়তো কেউ ভাবেন নাই, সেটা জুলিয়ান নাগেলসম্যানও ভাবেন নাই। যে কারণে তিনি প্রেস কনফারেন্সে কাঁদতে কাঁদতে, মানে নাগেলসম্যানের মতো একজন মানুষ কাঁদছেন, সেই দৃশ্যটা দেখাটাও একটু অদ্ভুত একটা ব্যাপার। সেই নাগেলসম্যান আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন এই জার্মানির জন্য ভালো কিছু দিন অপেক্ষা করছে। এই ভালো কিছু দিন যদি এরকম হয়, সেটাকে আপনাকে অবশ্যই বাতিলের খাতায় ফেলে দিতে হবে যদি আপনি ডি মানশাফট ভক্ত হয়ে থাকেন। এই ডি মানশাফটরা যেখানে বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, টনি ক্রোস, ফিলিপ লামদের দিয়ে বিশ্বকাপ জিতে এসছেন 2014 সালে, সেই 12 বছর পর এই জার্মানির অবস্থা এমন হয়ে দাঁড়াবে, সেটা হয়তো সেই বিশ্বকাপ জেতার সময় কেউ ভাবে নাই। সেই বিশ্বকাপ জেতার সময় হয়তো কেউ ভাবে নাই যে 2018, 2022 এবং 2026 সালে এসে এই জার্মানি ওই ফাইনাল জেতার পর একটা নকআউট ম্যাচও জিততে পারবে না, এবং সেটাও পারাগুয়ের সঙ্গে। পারাগুয়েকে কেন কোনোভাবেই খাটো করে দেখা হচ্ছে না, বরং দেখা হচ্ছে জার্মানির লিমিটেশন নিয়ে। এই নাগেলসম্যান আমাদেরকে বলছেন এই জার্মানির আর ফার্স্ট ক্লাস টিম কোয়ালিটি নেই। আরে ভাই, আপনি তো এই জার্মানি টিমটাকে স্কোয়াড সিলেকশন করলেন, এই জার্মানি টিমটাকে তো আপনিই খেলালেন। আপনি প্রেস কনফারেন্সে এসে সেই জার্মানির ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলছেন এই জার্মানি কত দূর যেতে পারবে সেটা নিয়ে। বরং ইউর্গেন ক্লপের সঙ্গে নাগেলসম্যানের একটা টাসল হয়েছিল ওভার ক্লপস কমেন্ট নিয়ে, যে ক্লপ বলেছিলেন এই জার্মানি দলে নাগেলসম্যান আপাতত কোচ রয়েছেন ফর নাও। নাগেলসম্যানের ভবিষ্যৎ কী হবে সেটা আমরা জানি না। নাগেলসম্যান বলেছেন তিনি জার্মানি কোচ থাকতে চান, তিনি কোথাও পালিয়ে যাচ্ছেন না, কিন্তু জার্মানির আইডেন্টিটি কমপ্লিটলি মুছে গেছে। আপনি সেই ফিজিক্যাল ডিরেক্ট জার্মানি দলের কথা বলেন না কেন, কিংবা কিছুটা টিকিটাকা ভার্টিক্যাল টিকিটাকা বেসড জার্মানি দলের কথাই বলেন না কেন, এই জার্মানি এখন তাদের আইডেন্টিটি হারিয়ে খুঁজছে। সেটার দোষটা আবার অনেকে পেপ গুয়ার্দিওলার পর চাপাতে চান, বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের মতো লেজেন্ডারি প্লেয়াররা। সেটাও আবার খুবই ভুল একটা কথা, যেখানে জার্মানির একাডেমি থেকে সেরকম প্লেয়ার উঠে আসছে না, সেরকম ক্যালিবারের প্লেয়াররা জার্মানি বুন্দেসলিগা ধরে রাখতে পারছে না বিগত তাদের কোয়ালিটি অফ দ্য লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ যেখানে খুবই উত্তর উন্নতি করে যাচ্ছে, সেটা সম্ভবত জার্মানির উপরই বর্তাচ্ছে। এই খারাপ দিনের সময়টা জার্মানি কিভাবে সামনে এগোতে পারবে। খারাপের তালিকায় থাকবে নেদারল্যান্ডসের নামটাও। রোনাল্ড কুমান তিনি বলছেন এই ট্যাকটিক্স তিনি যে কোনো দিন আরেকবার চুজ করবেন, যে ট্যাকটিক্সে পরিবর্তন করে তিনি মরক্কোর সঙ্গে খেলিয়েছেন একটা 3 ব্যাকলাইন নিয়ে 3-4-2-1 ফরমেশনে। কথা হচ্ছে রোনাল্ড কুমান ইজ আ ওয়ার্ল্ড ক্লাস কোচ, তিনি নেদারল্যান্ডসের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস টিমকে ম্যানেজ করেন। হি ইজ ইনডিড আ ওয়ার্ল্ড ক্লাস কোচ, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কোচদের ট্যাকটিক্সও একদিন মাইর খেয়ে যেতে পারে, যেটা আবার একদিন কারো আঞ্চলিক যায় না, যেটা তাদের একটা ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স মাস্টারপিস বলা হয়। সেখানে রোনাল্ড কুমান যেই ফুটবলটা নেদারল্যান্ডসকে উপহার দিয়েছেন বা নেদারল্যান্ডসের হয়ে উপহার দিয়েছেন, সেটা মনে হচ্ছে নেদারল্যান্ডস ওয়ার দ্য আন্ডারডগ টিম, এবং মরক্কোর সঙ্গে এই দলটার পেরে ওঠার কোনো কথাই ছিল না। মরক্কো ডমিনেটেড নেদারল্যান্ডস ফর 120 মিনিটস, এবং এই নেদারল্যান্ডসে যেই ক্যালিবার রয়েছে, যে মিডফিল্ড ক্যালিবার রয়েছে, সেই ক্যালিবারের ফুটবলটা তারা হয়তো খেলতে পারেনি, যে কারণে এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছে রাউন্ড অফ 32 থেকে রোনাল্ড কুমানের নেদারল্যান্ডসকে। এই ব্যাডের তালিকায় জার্মানির সঙ্গে অন্যতম ভাগিদার নেদারল্যান্ডসের নামটা বলতেই হচ্ছে। আপনি যদি রাউন্ড অফ 32 এই ম্যাচ ডে ফিক্সারটাকে একবার রাউন্ড আপ করতে চান, ইউল হ্যাভ সাম অ্যাবসলিউট সিনেমা মোমেন্টস, এবং সেখানেই ফুটবলের ব্লাডি হেল মোমেন্টগুলো চলে আসে। ফুটবলের ব্লাডি হেল মোমেন্টগুলোকে আমরা কী বলি, যেটা অবিশ্বাস্য, কোনোভাবেই বিশ্বাস করা যায় না যে আপনি চোখের সামনে সেই জিনিসটা আনরাভেল হতে দেখছেন। আপনি হয়ে যাওয়ার পরও বিশ্বাস করেন না যে এই ঘটনাটা এই আপনি চর্মচক্ষে আপনি দেখেছেন। হয়তো আপনি চোখ ঢুলুঢুলু করে দেখেছেন, কেউ হয়তো পুরো চোখ জাগ্রত করে দেখেছেন যে ঘটনাগুলো আপনার সামনে ঘটছে। আপনি দেখেছেন জার্মানি রাউন্ড অফ 32 থেকে বাদ পড়ে যাচ্ছে পারাগুয়ের সঙ্গে, আপনি দেখেছেন মরক্কো যে কায়দায় নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে, আপনি দেখেছেন একজন অরল্যান্ডো হিলের কাহিনী, যে অরল্যান্ডো হিল হয়তো পারাগুয়ের জাতীয় দলে খেলারই কথা না, যেভাবে পারাগুয়ে কালকে উদযাপন করেছেন মার্টিয়াস গালার্জা এবং হুলিওস এনসিসোর প্রথম গোলটার পর, যেভাবে পারাগুয়ে উদযাপন করেছে ম্যাচটা এক্সট্রা টাইম থেকে পেনাল্টি শুট আউটে যাওয়ার পর, তখন আপনি একটু ভাবতে চাইবেন কেন পারাগুয়ে এভাবে উদযাপন করছে। দুটো কারণ আছে। প্রথম কারণ, অরল্যান্ডো হিলের স্টোরিটা আপনি শুনতে চাইবেন। অরল্যান্ডো হিলের কিন্তু আসলেই পারাগুয়ে জাতীয় দলে খেলার কথা ছিল না। ইনফ্যাক্ট তিনি যে সান লরেন্সো টিমে খেলেন আর্জেন্টিনার হয়ে, সেই দলেও তার খেলার কথা ছিল না। 2018 সালে, সেটা কিন্তু বেশি দিন আগের কথা না, 8 বছর আগে এই ভদ্রলোকটা অ্যামেচার ফুটবল খেলতেন পারাগুয়েতে। প্রফেশনাল ফুটবল খেলার মতো ক্যালিবার কিংবা ক্যাপাসিটি তার সে সময় ছিল না তার ফুটবল কিটস, ফুটবল গ্লাভস অর্থাৎ গোলকিপার গ্লাভস, সেগুলো অ্যাফোর্ড করার মতো তার অবস্থা ছিল না। এমনকি সান লরেন্সোতে আসার ঠিক আগ মুহূর্তে তার এমনও সময় গিয়েছে যে তার পরিবারকে সমর্থন জোগানোর মতো অবস্থা তার একদমই ছিল না। যখন তার ছেলের অবস্থা খুবই সংকটাপন্ন এবং তার পরিবারের অবস্থা দিন আনি দিন খায়ের মতো অবস্থা, সে সময় সেই পরিবারকে সমর্থন জোগাতে তার ফুটবল কিট থেকে অনেক কিছুই বিক্রি করে দিতে হয়েছে।
কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরে গেল যখন কেইলর নাভাসকে, দ্য লেজেন্ডারি কেইলর নাভাসকে সান লরেন্সো ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজের কারণে সাইন করাতে পারেনি। ভাগ্য খুলে যায় এই অরল্যান্ডো হিল সান লরেন্সোর হয়ে সাইন করলেন। পারাগুয়ের ন্যাশনাল টিমও নিজেকে খুঁজে পেলেন 2024 সালে, কোয়ালিফাইং রাউন্ডগুলো খেললেন, অ্যান্ড নাও হি ইজ আ ন্যাশনাল হিরো ফর পারাগুয়ে। জার্মানির সঙ্গে শুট আউটে একটা গোল ঠেকিয়েছেন, কিন্তু যে কায়দায় ঠেকিয়েছেন এবং যেভাবে রেজলিউটলি পুরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং থেকে শুরু করে এই ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 পর্যন্ত পারফর্ম করেছেন, হি হ্যাজ সিমেন্টেড হিমসেলফ ইন দ্য ফোকলোর অফ পারাগুয়েন ন্যাশনাল টিম। পারাগুয়েন ন্যাশনাল টিমের ফোকলোরে এই 26 জনের নামটাও আপনি উচ্চারণ করতে চাইবেন, তার কারণটা গুস্তাফো আলফারো আমাদেরকে বলে দিচ্ছেন। যে পারাগুয়ে জার্মানিকে আটকে দিয়েছে পুরো 90 মিনিট এবং এক্সট্রা টাইম জুড়ে, এবং পেনাল্টি শুট আউটে গিয়ে এই জার্মানি বাদ পড়তে হয়েছে পারাগুয়ের কাছে। পারাগুয়ের গল্পটা আপনাকে গুস্তাফো আলফারো বলছেন। তিনি বলছেন যে জার্মানির প্লেয়াররা তারা এলিট একাডেমি থেকে উঠে এসছেন, কেউ কেউ হয়তো রাস্তায় খেলে বড় হয়েছেন, কিন্তু মোস্ট অফ দেম হ্যাভ দেয়ার এলিট একাডেমি ব্যাকগ্রাউন্ডস। সেই সুবিধাটা, সেই প্রিভিলেজটা পারাগুয়েন ফুটবলারদের, লোকাল ফুটবলারদের একদমই ছিল না। এই পারাগুয়ের লোকাল ফুটবলাররা বড় হয়েছেন লাল মাটিতে, শক্ত মাটিতে খেলে বড় হয়ে। হয়তো কারো পায়ে বুট ছিল না, খেলেছেন খালি পায়ে অনেক দিন পায়ে ব্যথা পেয়েছেন, তারপরও ব্যথা নিয়ে দিনের পর দিন খেলে গেছেন। তাদের হিউমিলিটি, তাদের সেই কন্ডিশনটা কিভাবে আসে তাদের পরিবার থেকে শেখানো হয় জীবনটা এত সহজ নয়, জীবনে অনেক কিছু অর্জন করে নিতে হয়। সেই অর্জন করেই এই প্লেয়ারগুলো 26 জন তারা প্যারাগুয়ের ন্যাশনাল টিমে খেলেন, এবং প্যারাগুয়ের ন্যাশনাল টিমে খেলে তারা জার্মানিকে হারিয়ে দিয়ে ন্যাশনাল টিমকে নিয়ে যান রাউন্ড অফ 16-এ দীর্ঘ 16 বছর পর কোয়ালিফাই করার পর। এই গুস্তাফো আলফারো বলছেন এই কনভিকশনটা সাউথ আমেরিকান টিমদের পক্ষেই সম্ভব, তাদের পক্ষেই সম্ভব, অ্যান্ড দে উইল শো দ্য ওয়ার্ল্ড হোয়াট দে আর। পারাগুয়ে তারা রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ উঠে গেছে। আরেকটা দল উঠেছে রাউন্ড অফ 16-এ, মরক্কোর ওঠাটাকে আপনি অবশ্যই চমকদায়ক বলবেন না, বরং মরক্কোর ওঠাটাই বরং আপনার কাছে এক্সপেক্টেড। কিন্তু এই মরক্কো যেই নেদারল্যান্ডসের সঙ্গে খেললো, সেই নেদারল্যান্ডসে মরক্কোর অভিবাসীদের একটা বড় কলোনির মতো রয়েছে। ইনফ্যাক্ট রটারডাম এবং আমস্টারডামে যে পরিমাণ মরক্কোন অভিবাসী রয়েছেন যে সংখ্যায়, সেই সংখ্যাটা পুরো নেদারল্যান্ডসের পপুলেশনের 9%। যেই ট্রেডে তারা কাজ করতে এসেছিলেন 1960s-এর দিকে, সেখানে তারা বসতি গড়েছেন, এবং সেই ব্যবসা বাণিজ্যের কল্যাণে হয়তো অনেকে ডাচদের বিয়ে করেছেন এবং সেখানে বসতি গড়ে এখনও রয়েছেন। এবং সেখান থেকেই নেদারল্যান্ডসের বসতি গড়ার পর ডাচদের সঙ্গে মিশে তারা এই ফুটবল কালচারের সঙ্গে মিশে গেছেন। কিন্তু তারা রেসিজমেরও শিকার হয়েছেন, অনেক বেশি বর্ণবাদের শিকার হয়েছেন। আপনি রাফায়েল ভ্যান্ডেনভার্টের ওই কমেন্টটাকে ধরে বলতে পারেন যে প্লেয়াররা নিজেদেরকে নেদারল্যান্ডসের হয়ে খেলার যোগ্য মনে করে না বা যোগ্যতা রাখে না, তারাই নাকি মরক্কোর ফুটবলের হয়ে খেলে। সেই হাকিম জিয়েশের নামটা আপনি নিতে পারেন, যেই হাকিম জিয়েশ 2018 সালের পর থেকে আয়াক্সের হয়ে নিজের জাতটা চিনিয়েছিলেন। হি বিকেম দ্য মরক্কান উইজার্ড অফ ডাচ ফুটবল, এবং যিনি ইভেনচুয়ালি চেলসিতে হয়ে খেলেছেন, ইভেনচুয়ালি 2022 ওয়ার্ল্ড কাপ খেলেছেন। যদিও এবার তিনি স্কোয়াডে নেই, তিনি নিজের জাতটা চিনিয়েছিলেন মরক্কো ন্যাশনাল টিমে নিজেকে খেলিয়ে। কিংবা এই সোফিয়ান আমরাবাদ, সালাহ এদিন, নুসাইর মাজরাউই, যারা ডাচ বর্ন প্লেয়ার্স কিন্তু মরক্কোর হয়ে খেলেন। কিংবা ইসমাইল সাইবারি, যিনি বায়ার্ন মিউনিখে যাচ্ছেন পেএসভি থেকে, যে পেএসভিতে তিনি ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিলেন ডাচ এয়ার ডিভিসিতে। সেই ডাচ দম্ভটা চুরমার হয়ে যায় যখন ইসমাইল সাইবারি শেষ গোলটা পেনাল্টিতে কনভার্ট করে মরক্কনদেরকে নিয়ে যান রাউন্ড অফ 16-এ। সেই দম্ভটা চুরমার হয়ে যায় রাফায়েল ভ্যান্ডেনভার্টের, সেই দম্ভটা চুরমার হয়ে যায় মার্কো ফন বাস্তেনে, যিনি 2016 সালে বলেছিলেন যারা ডাচ বর্ন প্লেয়ার্স মরক্কোর হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন বা মরক্কোর হয়ে খেলতে চান তারা স্টুপিড। নাও হু আর দ্য স্টুপিড ওয়ান্স? এই অভিবাসী ফুটবলারদের সেলিব্রেশন আমরা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখছি। ফ্রান্স থেকে শুরু করে সেনেগাল থেকে শুরু করে এই মরক্কোর প্লেয়াররা, যারা অনেকে বেলজিয়ামে জন্ম, যাদের অনেকের নেদারল্যান্ডসে জন্ম, তারা বিশ্বকাপে নতুন করে নিজেদের জাত চেনাচ্ছেন। ন্যাশনালিটি ডাজন্ট ম্যাটার অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। আপনি কোন দেশের হয়ে খেলছেন, কোন দেশের জন্য খেলছেন, সেটা পুরোপুরি নির্ভর করে আপনি কোন ফুটবল আইডেন্টিটির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন, যারা আপনাকে বড় করেছে, নাকি যেখানে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন, নিজের আতুর ঘরটা খুঁজে পেয়েছেন। এই ডাচ বর্ন ফুটবলাররা কিংবা মরক্কোর অসংখ্য ফুটবলাররা মরক্কোর আন্ডারে মরক্কোর হয়ে খেলে তাদের নিজের আবাসটা খুঁজে পেয়েছেন, নিজের আইডেন্টিটি খুঁজে পেয়েছেন, এবং সেটাকে তারা বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন। নেদারল্যান্ডসকে হারিয়ে আপনি ইসমাইল সাইবারির মায়ের সঙ্গে উদযাপনটা দেখেছেন। ফুটবল মঞ্চে ফুটবলের এই বৈচিত্র্যকে, ফুটবলের অভিবাসনকে উদযাপন করার এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না, উদযাপন করা ভালো মঞ্চ হতে পারে না যখন নেদারল্যান্ডসকে হারিয়ে মরক্কো এই রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ উঠে যায়। এই দ্য গুড, দ্য ব্যাড, দ্য ব্লাডি হেল মোমেন্টের মধ্যে আপনি কোনগুলো ইনক্লুড করতে চান জানাতে পারেন কমেন্ট সেকশনে, কোনগুলো বাদ দিয়ে গেলাম সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে।